गुरुकृपा हि केवलम्। ॐ गुरुकृपा हि केवलम्। ॐ गुरुकृपा हि केवलम्। ॐ गुरुश्रीचरणशरणम्। ॐ गुरुश्रीचरणशरणम्। ॐ गुरुश्रीचरणशरणम्। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। শুভারম্ভে আমার পরমাত্মা স্রষ্টা বাবা, আমার পরম আরাধ্য ঠাকুর বাবার শ্রীচরণ কমলে জানাই শত সহস্র কোটি প্রণাম। সেই সঙ্গে আমার সকল বৈদিক পরিবার ও দর্শক শ্রোতা বন্ধুদের জন্য রইল আমার আন্তরিক বৈদিক সম্ভাষণ। রাম নারায়ণ রাম। আজ আবারও ঠাকুর বাবার শৈশবলীলা ও অমূল্য শিক্ষার ধারাবাহিক আলোচনার একটি নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আজও তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকে ঠাকুর বাবার অনন্য জীবন দর্শন ও শিক্ষার অমৃতধারা গ্রহণ করবে। তাই আর দেরি না করে সকলে একসঙ্গে ঠাকুর বাবার পবিত্র লীলা সম্ভারে প্রবেশ করি। প্রাতঃভ্রমণ বালক ঠাকুরের দিনপঞ্জির একটা অবিচ্ছেদ্য অংশ ছিল। একদিন প্রাতঃভ্রমণ থেকে ফিরছেন, বাড়ি ভুল করেই হোক আর যাই হোক, আর এক বাড়িতে ঢুকে কড়া নাড়তে লাগলেন। এক বৃদ্ধ বেরিয়ে এসে দরজা খুলে দিলেন। বৃদ্ধ কিছু জিজ্ঞেস করবার আগেই ঠাকুর বললেন, তোমার গেরুয়া কাপড় কোথায়? স্নান করে গেরুয়া কাপড়টি পরে আমার সঙ্গে দেখা করো। বৃদ্ধ তো আকাশ থেকে পড়লেন, এ ছেলেটি বলে কি? বহুদিন আগের কথা। বৃদ্ধ তখন সবে যৌবনে পা দিয়েছেন। বারদির খ্যাতনামা সাধক লোকনাথ ব্রহ্মচারী কাছে নিয়মিত যাতায়াত করেন এবং লোকনাথ বাবার তখনকার পাচক ও পরিচারক অশ্বিনী চ্যাটার্জিকে বাবার সেবা কার্যে সহায়তা করেন। লোকনাথ ব্রহ্মচারী কিন্তু তাকে দীক্ষা দেন না, বলেন, যোগেশ, আমি তোকে দীক্ষা দেব না, তার বদলে এই গেরুয়া কাপড়খানি দিচ্ছি। তোর যিনি গুরু হবেন তিনি তোকে এই গেরুয়া কাপড়খানা পরে আসতে বলবেন। সেই ব্রহ্মজ্ঞ মহাপুরুষের সঙ্গে তোর সাক্ষাৎ হবে প্রায় অর্ধ শতাব্দী পরে। তারপর কয়েক যুগ কেটে গেছে। ইতিমধ্যে যোগেশ চৌধুরী বিএ পাশ করেছেন। তখনকার দিনে পাশের সংখ্যা এত কম ছিল যে 20-25 গ্রামের মধ্যে তিনিই একমাত্র গ্র্যাজুয়েট ছিলেন। তারপর দীর্ঘদিন শিক্ষকতা করে বেশ সুনাম অর্জন করেছেন। দক্ষ হেডমাস্টার হিসেবে তার নামডাকও ছিল বেশ। আজ শিক্ষকতা থেকেও অবসর গ্রহণ করেছেন, তাও প্রায় 2 যুগ হতে চলল। তারপর কত দেশ, কত তীর্থস্থান, কত মঠ মন্দির ঘুরে বেরিয়েছেন গুরুর সন্ধানে। শেষে প্রায় হতাশ হয়ে বাড়িতে এসে বসে গেছেন। লোকমুখে অবশ্য তিনি এই অত্যাশ্চর্য ক্ষমতাশালী বালক ঠাকুরের কথা শুনেছেন, কিন্তু তাকে দেখতে যাওয়া আর হয়ে ওঠেনি। আজ বালকের মুখে সেই গেরুয়া কাপড়ের কথা তিনি শুনে আশ্চর্য হয়ে গেলেন। লোকনাথ বাবা আর তিনি ছাড়া কোনো তৃতীয় ব্যক্তি এই গেরুয়া কাপড়ের কথা তো জানে না। অবশ্য লোকনাথ বাবা বলেছিলেন যে তার গুরু নিজেই সেই গেরুয়া কাপড়ের কথা জিজ্ঞেস করবেন, সুতরাং তার গুরুকে চিনতে অসুবিধা হবে না। তবে কি এই বালকই তার গুরু? চিন্তার স্রোতে ভেসে চললেন যোগেশ চৌধুরী। ইচ্ছা হলো বালককে ডেকে ঘরে একটু বসান, কিন্তু কোথায় বালক? তিনি তো অনেকক্ষণ আগে চলে গেছেন। গেরুয়া কাপড়টি তিনি সযত্নে তুলে রেখেছেন ঠিকই,
কিন্তু সে প্রায় অর্ধ শতাব্দী পূর্বের কথা। কোথায় যে রেখেছেন মনে করতে পারছেন না। পুরো দুদিন লেগে গেল এ বাক্স সে বাক্স হাতড়িয়ে গেরুয়া বস্ত্রটি উদ্ধার করতে। এর মধ্যে মনের দ্বিধা দ্বন্দ্ব অনেকটা কেটে গেছে। স্নান করে গেরুয়া বসনটি পরে যোগেশ চৌধুরী গেলেন বালক ঠাকুরের সমীপে। ঠাকুর তাকে দেখে বললেন, কি এখনো দ্বিধা কাটেনি? লোকনাথ বাবার কথার উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলে? ঠাকুরের কথায় যোগেশ চৌধুরীর যেটুকু সন্দেহ ছিল তা দূর হলো। ভক্তি নম্র চিত্তে দীক্ষা মন্ত্র গ্রহণ করে জীবন সার্থক করলেন। 2500 থেকে ফিরে এসেছেন ঠাকুর উজানচর কৃষ্ণনগরে। স্কুলের পড়া, খেলাধুলা, তত্ত্ব আলাপ, স্বতঃস্ফূর্ত বিভূতি কোনোটারই বিরাম নেই। সহপাঠীদের কাছ থেকে কী কী পড়া হয়েছে দেখে নিলেন এবং কয়েকদিনে সেগুলো পড়ে তৈরি করে রেখে দিলেন। একবার যা পড়তেন বা শুনতেন তিনি কোনো দিন ভুলতেন না, সুতরাং তাকে বেশি পড়তে হতো না। আর বেশি পড়াশোনা করবার সময় কোথায়? ভক্ত শিষ্যের সংখ্যা এত বেড়ে গেছে যে দর্শন দিতে তাদের সমস্যার সমাধান করতে করতেই একদিন স্কুল যাওয়ার হয়ে ওঠে না। আবার স্কুলে গেলেও সেখানে ভক্তদের ভিড় জমে যায়। তারা দেখতে যায় কেমন করে বালক ঠাকুর তাদের শিশু ঠাকুর স্কুলে পড়াশোনা করেন। শিষ্য ভক্তদের একান্ত অনুরোধ ফেলতে পারেন না, তাই প্রায়ই তাকে গ্রাম থেকে গ্রামান্তরে যেতে হয়। আশেপাশের 10-12টি গ্রাম ঘুরেছেন, দীক্ষাও নিয়েছে প্রচুর। একদিন আশু সেন এসে ধরেছেন, গোসাই একটা বিরাট যোগ আছে, অনেকেই কলকাতায় গিয়ে গঙ্গা স্নান করে পুণ্য অর্জন করে, আমার তো আর সে ভাগ্য হয়নি। একটা ব্যবস্থা করতে হবে যাতে আমি গঙ্গা স্পর্শ করে ওই দিনে জীবন সার্থক করতে পারি। ঠাকুর বললেন, ঠিক আছে জ্যাঠামশাই, চিন্তা করবেন না, এখানেই আপনাকে গঙ্গা স্নান করাবো। আশু সেন ঠিক বুঝতে পারলেন না যে এখানে কি করে বালক গঙ্গা স্নান করাবেন। তবুও বালক যখন কথা দিয়েছেন তিনি আর দ্বিরুক্তি করলেন না। স্নানের আগের দিন কাছারি বাড়ির ছাদে যাবার বন্দোবস্ত ঠিক করতে বললেন, আর জল যাতে ছাদ থেকে তখনকার মতো বেরিয়ে যেতে না পারে তার ব্যবস্থাও করতে বললেন। আশু সেনকে ঠাকুর গঙ্গা স্নান করাবেন শুনে অনেকেই উৎসাহিত হয়ে উঠল, তারাও চায় গঙ্গা স্নান করতে। পরদিন সবাইকে কাছারি বাড়ির ছাদের উপর যেতে বললেন। অনেকেই গেছে কি হয় দেখতে। কিছুক্ষণ পরে কলকল করে গঙ্গার জলের স্রোত বয়ে গেল ছাদের উপর দিয়ে। আশুবাবু এবং অন্যান্য সকলে সেই পবিত্র গঙ্গার জলে স্নান করে মনের আকাঙ্ক্ষা পূর্ণ করলেন। এরপর বালক ঠাকুর কয়েকদিনের জন্য ঢাকায় গেছেন। বহু লোক আসছে তাকে দর্শন করতে, দীক্ষাও নিচ্ছে অনেকে। একদিন দুটি মহিলা একটি অল্প বয়সী ছেলেকে নিয়ে দর্শন করতে এলেন। বড় বোনটি দীক্ষা নিলেন। ছোট বোনকে ঠাকুর বললেন, আগামী বৃহস্পতিবার এসো, সেদিন তোমায় দীক্ষা দেব। এভাবে তো ঠাকুর সচরাচর কাউকে বলেন না, নিশ্চয়ই এর ভেতরে কোনো রহস্য আছে। খোঁজ নিয়ে জানা গেল যে মহিলাটির স্বামী ছিলেন ময়মনসিংহের বিখ্যাত গভর্নমেন্ট প্লেডার, নাম কুলদা মুন্সি। স্বামী আগেই মারা গেছেন। মহিলা একদিন স্বপ্ন দেখছেন কোথায় এক পাহাড়ে গেছেন, সেখানে পরিশ্রান্ত হয়ে বসে আছেন, ঠান্ডা হাওয়ার রেশ আরাম লাগছে, হাত পা ছড়িয়ে পাথরের উপরে তিনি শুয়ে পড়েছেন। এমন সময় দেখলেন যে কৃষ্ণ এসে মাথার কাছে দাঁড়িয়েছেন আর শিব দাঁড়িয়ে আছেন পায়ের কাছে। মহিলা তাড়াতাড়ি উঠে বসলেন। কৃষ্ণ তার কানে মন্ত্র দিয়ে বললেন, আমাকে খুঁজে বার করবি, আমি তোকে আবার এই মন্ত্র দেব। স্বামী বেশ টাকা পয়সা রেখে গেছেন, সুতরাং মহিলার কোনো অভাব নেই। তিনি ভারতের তীর্থে তীর্থে ঘুরে বেড়ালেন গুরুর সন্ধানে। অবশেষে ভগ্নচিত্তে ফিরে এলেন বাড়িতে। এরপরে একদিন ঢাকায় দিদির বাড়িতে বেড়াতে গেছেন।
সেখানে একটি অল্প বয়সী ছেলের মুখে শুনলেন বালক ঠাকুরের কথা। তিনি নাকি স্বামীবাগে কয়েকদিনের জন্য এসেছেন। আশ্চর্য তার শক্তি! বহু লোক তার কাছে দীক্ষা গ্রহণ করছে। শুনে ছেলেটি সঙ্গে নিয়ে 2 বোন এসেছেন। বড় বোনকে ঠাকুর দীক্ষা দিলেন, ছোট বোনকে বৃহস্পতিবারে আসতে বললেন। বালককে দেখে তার ভালোই লেগেছে, তবে তার ছেলের বয়সী হবে বলে মনে একটু কিন্তু যে না আছে তা নয়। যাই হোক, বৃহস্পতিবার সকালে স্নান করে ঠাকুরের কাছে মহিলা গেলেন। ঠাকুর দীক্ষা দিলেন। মহিলা চমকে উঠলেন, এ তো সেই স্বপ্নে পাওয়া মন্ত্র। ঠাকুর একটু হেসে বললেন, শিব খুশি হয়েছেন। মহিলা ঠাকুরের পা জড়িয়ে অঝোরে কাঁদতে লাগলেন। আজ এই পর্যন্ত। দেখা হবে তোমাদের সাথে আবার আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ঠাকুর বাবার আশীর্বাদে কৃপায় সুস্থ থেকো, ভালো থেকো, সুরক্ষিত থেকো। আমি আসবো তোমাদের কাছে, তোমরাও এসো আমার ভিডিও শুনতে। ঠিক আছে? সকলে সুস্থ থেকো, ভালো থেকো। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।